শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পাঠ 29 শুরু করতে যাচ্ছি। 29 নম্বর পাঠে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ক্যাশ বুক বা নগদান বই। আমরা নগদান বই সবাই পরিচিত। একজন শিক্ষার্থী হিসাবে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার বাবা তোমাকে প্রতি মাসে 5,000 টাকা দেয় তোমার মাসের খরচের জন্য, এখন মাসের শেষে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার কত টাকা খরচ হয়েছে, তখন তুমি কি করবা? হ্যাঁ, আমার এই ঘর ভাড়া গিয়েছে এত, মেস খরচ এত, আমার বই কিনতে হয়েছে এত টাকা, ইত্যাদি ইত্যাদি একটা ডিটেইলস এভাবে লিখে থাকো সাধারণত, যে জমা 5,000 টাকা এবং মাইনাস খরচ, হ্যাঁ, ইত্যাদি 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 লেখার পরে এখানে আমরা মনে করলাম যে 4,500 টাকা তুমি খরচ করেছো। তাহলে তোমার হাতে আর কত আছে? হাতে নগদ বা উদ্বৃত্ত কত আছে? উদ্বৃত্ত 500 টাকা। এই হচ্ছে নগদের বিষয়, যে নগদান বইয়ের কথা আমরা বলতেছি। এটা এই ভেরি সিম্পল বিষয়টা, যে আমার কাছে জমা ছিল বাবার পাঠানো 5,000 টাকা এবং এই মাসে আমি খরচ করেছি মোটে 4,500 টাকা, আর মাসের শেষে আমার উদ্বৃত্ত আছে 500 টাকা। এখন এটা তো আমরা এরকম টলের মধ্যে বুঝাই দিচ্ছি, ওকে। কিন্তু হিসাব বিজ্ঞান যে একটা কলা বা আর্ট, হিসাব বিজ্ঞানও তো একটা আর্ট আছে। সেই আর্ট অনুযায়ী আমরা নগদান বইটাকে কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, কিভাবে সুন্দর করে সাজিয়ে লিখতে পারি, সেই বিষয়েই আমরা আসলে আজকে আলোচনা করব। নগদান বই যে কয় প্রকার, 3 প্রকার, 4 প্রকার, যাই বলি না কেন আমরা, 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই এবং সর্বশেষে খুচরা নগদান বই। আমরা আজকের আলোচনায় স্লাইডে কিন্তু 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া পর্যন্ত আলোচনা করব। খুচরা নিয়ে আমরা পরবর্তী আরেকটা পাঠে আমরা অংশ নেব এবং বিস্তারিত উল্লেখ করব। আজকে আমরা 1 ঘোড়া, 2 ঘোড়া এবং 3 ঘোড়া নমুনা নিয়ে আলোচনা করব, ওকে। সুতরাং আমি এই যে ভেরি সিম্পল একটা উদাহরণ দিলাম, এই উদাহরণটাকে আমরা এভাবে না লিখে আমরা যদি সুন্দর করে একটা কলাম করে লিখি এভাবে, তাহলে কেমন হয়? হ্যাঁ, এখানে রিসিপ্টস গুলো থাকবে, এখানে পেমেন্টস গুলো থাকবে, এই জমাটা এদিকে থাকবে আর খরচগুলো এদিকে থাকবে, ওকে, এবং এই খরচগুলো এখানে থাকবে, আর এখানে তোমার ব্যালেন্স হবে 500 টাকা। এই তো, এগুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। খুব সুন্দর একটা চ্যাপ্টার, এটা আনন্দময় একটা চ্যাপ্টার, যেটা নিয়ে আমরা আশা করি প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সবাই খুশি হবে এবং ভালো লাগবে। চলো আমরা স্লাইড শুরুতে আজকের আলোচনায় অংশগ্রহণ করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 29তম পাঠে ক্যাশ বুক বা নগদান বই নিয়ে আলোচনা করব। আজকের পাঠে যা যা থাকবে: নগদান বইয়ের সংজ্ঞা, নগদান বইয়ের প্রকারভেদ, নগদান বইয়ের নমুনা, নগদান বই জাবেদা নাকি খতিয়ান, নগদান বই সর্বদা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে কেন, এবং বাট্টা কি। এ হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। নগদান বইয়ের সংজ্ঞা আমরা আলোচনা করব এবারে। একটি প্রতিষ্ঠানে নগদ ও ধারে উভয় লেনদেন সংঘটিত হয়, তা সাধারণ জাবেদায় মিশ্রভাবে লিপিবদ্ধ করা হয়। অর্থাৎ তারিখ অনুযায়ী প্রতিটি লেনদেন দৈনন্দিনভাবে লিপিবদ্ধ করা হয়। অধ্যাপক চেম্বার্স বলেন, নগদান বই হচ্ছে এমন একটি বই যাতে নগদ প্রাপ্তি ও প্রদান সমূহ লিপিবদ্ধ করা হয়। অতএব হিসাবের যে সহকারী বইয়ে সকল প্রকার নগদ অর্থের আদান প্রদান সংক্রান্ত লেনদেন প্রাথমিকভাবে তারিখ অনুযায়ী সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুসারে লিপিবদ্ধ করা হয় এবং নির্ধারিত সময় শেষে ব্যালেন্স নির্ণয় করা হয়, তাকে নগদান বই বলে। ঠিক আছে, আমরা সংজ্ঞাটা পড়লাম, বুঝলাম, কিন্তু এই সংজ্ঞা থেকে
কি বৈশিষ্ট্য পাওয়া যায় সেটা দেখি আমরা। ১ নম্বর, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান লিপিবদ্ধ করা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি মেনে চলা হয়। তারিখ অনুযায়ী লেনদেন লিপিবদ্ধ করা হয়। লেনদেনের সংক্ষিপ্ত ব্যাখ্যা লেখা হয়। নির্দিষ্ট সময়ে ব্যালেন্স নির্ণয় করা হয়। এই সংজ্ঞার মধ্যেও কিন্তু আমরা এই কথাগুলাই পেয়েছি, যেটা বৈশিষ্ট্যের হিসাবে আলাদা উল্লেখ করা হলো। চলো এবার নগদান বই এর প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। তবে আরেকবার আমরা একটু রিভিউ করি, সেটা হচ্ছে কি, নগদান বই মানে হচ্ছে যেখানে প্রাপ্তিসমূহ এবং প্রদানসমূহ, রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস লিপিবদ্ধ করা হয়। কিসের? নগদ প্রাপ্তি, নগদ প্রদান। চলো আমরা নগদান বইয়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। প্রথমে একঘরা নগদান বই, ইংরেজিতে বলা হয় সিঙ্গল কলাম ক্যাশ বুক। এখানে দেখো প্রাপ্তিসমূহ ডেবিট সাইড এবং টাকার কলাম আছে একটা। ক্রেডিট সাইড প্রদানসমূহ এবং টাকার কলাম আছে একটা। এই জন্য এটাকে বলা হয় একঘরা বা সিঙ্গল কলাম ক্যাশ বুক। অর্থাৎ টাকার ঘর ডেবিট পাশেও একটা, ক্রেডিট পাশেও একটা। এখানে প্রারম্ভিক ব্যালেন্স থাকবে, প্রারম্ভিক ব্যালেন্স, আর ডান পাশে প্রদানসমূহ। এখানে একটা লাইন দেওয়া আছে, আসলে একটা লাইন না, এখানে অসংখ্য লাইন থাকতে পারে, একাধিক লাইন থাকবে, অর্থাৎ এন্ট্রি থাকবে। এবং পরে সমাপনী ব্যালেন্স নির্ণয় করা হবে। সেই সমাপনী ব্যালেন্সটা আগামী দিনের জন্য প্রারম্ভিক ব্যালেন্স হয়ে যাবে। এটা কোন পাশে হলো? ডেবিট পাশে। এই জন্য নগদান বই ডেবিট কলাম বা ডেবিট উদ্ধৃত্ত প্রকাশ করে। যাই হোক, আমরা একঘরা নগদান বই জানলাম। এখন আসো দুই ঘরা নগদান বই, ডাবল কলাম ক্যাশ বুক। এখানে দেখো নমুনাতে প্রাপ্তিসমূহ, অর্থাৎ ডেবিট পাশের প্রাপ্তিসমূহ, টাকার কলাম আছে দুইটা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। একইভাবে ক্রেডিট পাশে প্রদানসমূহ, এই প্রদানসমূহের টাকার কলাম আছে দুইটা, নগদ টাকা এবং ব্যাংক টাকা। এখানেও প্রারম্ভিক ব্যালেন্স থাকবে এবং সমাপনী ব্যালেন্স নির্ণয় করা হবে। আর এই সমাপনী ব্যালেন্সটাই পরবর্তীতে প্রারম্ভিক ব্যালেন্স হিসাবে দেখানো হবে। ঠিক আছে? তাহলে আমরা একঘরা জানলাম, দুই ঘরা নগদান বই সম্পর্কে জানলাম। এখন আসো তিন ঘরা নগদান বই কিরকম। ট্রিপল কলাম ক্যাশ বুক। এখানেও যথারীতি ডেবিট পার্শ্ব প্রাপ্তিসমূহ, ক্রেডিট পার্শ্ব প্রদানসমূহ আছে। এবং টাকার কলাম এখানে দেখো নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টার টাকা। একইভাবে ক্রেডিট পাশে নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টার টাকা। ওকে? যথারীতি প্রারম্ভিক ব্যালেন্সগুলো থাকবে। প্রারম্ভিক ব্যালেন্স থেকে ডান পাশে প্রদানসমূহ বা খরচসমূহ বাদ দিলে সমাপনী ব্যালেন্স নির্ণয় হবে। আর সেই সমাপনী ব্যালেন্সটাই আগামী দিনের জন্য প্রারম্ভিক ব্যালেন্স হবে। আমরা তিন ঘরা নগদান বই সম্পর্কেও জানলাম। মূল কথা হলো, এই নগদান বইতে বাম পাশে বা ডেবিট পাশে আমার সকল প্রকার প্রাপ্তি বসবে, ডান পাশে বা ক্রেডিট পাশে খরচসমূহ বা প্রদানসমূহ বসবে। এই হচ্ছে নগদান বইয়ের মৌলিক কথা। আমরা আবার এক ঘরাতে যাই। বাম পাশে প্রাপ্তিসমূহ বসবে, ডান পাশে খরচ বা প্রদানসমূহ বসবে। দুঘরাতেও তাই। প্রাপ্তিসমূহ বাম পাশে ডেবিট কলামে বসবে, ডেবিট পাশে বসবে, নগদ টাকা আর ব্যাংক টাকা। আমার ব্যাংকে যে টাকা আছে জমা, সেটা এখানে দেখানো হবে। ব্যাংক থেকে কি খরচ হলো সেটা এখানে দেখানো হবে, প্রদান। একইভাবে তিন ঘরাতেও ডেবিট পাশে নগদ, ব্যাংক, নগদ, ব্যাংক, এক্সট্রা কি হলো? বাট্টা। অর্থাৎ আমার প্রাপ্ত বাট্টাটা আর প্রদান বাট্টাটা, এগুলা আমরা ডেবিট কলামে এবং ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে লিখব। ওকে? এখন কারণ নগদান বইয়ের প্রকারভেদ জানলাম। নেক্সট চলো, নগদান বইকে অনেকে জাবেদাও বলে, আবার খতিয়ানও বলে। আসলে নগদান বই কোনটা? নগদান বই জাবেদা নাকি খতিয়ান?
এ প্রসঙ্গে বসু এন্ড দাস বলেন, বসু এন্ড দাস একজন বেশ খ্যাতিমান হিসাব বিজ্ঞানী। উনি বলেছেন, দেখো, কোট আনকোট, ক্যাশ বুক ইজ দ্য অনলি exceptional book of accounts which serves the purpose of both journal and ledger. ক্যাশ বই জার্নাল জাবেদা এবং খতিয়ান উভয় বিষয় পারপাস সার্ভ করে। ঠিক আছে? এবং আমরা এর পরবর্তীতে একটু দেখি কেন জাবেদা এবং খতিয়ান উভয়ই বলে থাকে। জাবেদার সাথে নগদান বইয়ের মিল কি কি আছে? তারিখের ক্রম অনুসারে লেখা হয়, লেনদেনের ব্যাখ্যা লেখা হয়, খতিয়ান পৃষ্ঠার কলাম থাকে, ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণ করা হয়। জাবেদার ন্যায় এটিও একটি প্রাথমিক বই। এই ৫টি কারণে নগদান বইকে বলা হয় জাবেদা। খতিয়ানের সাথে নগদান বইয়ের সাদৃশ্য বা মিল কি কি আছে? ছক একই রকম, ডেবিট ও ক্রেডিট দুটি পাশ বা সাইড থাকে, নির্দিষ্ট সময় শেষে ব্যালেন্স নির্ণয় করা হয়, ব্যালেন্স রেওয়া মিলে স্থানান্তরিত হয়, এবং এটাও একটি পাকা বই বা ফাইনাল বই। সুতরাং নগদান বই জাবেদা এবং খতিয়ান উভয়ই। ঠিক আছে? এই ৫টি এবং এই ৫টি, জাবেদার সাথে ৫টি, খতিয়ানের সাথে ৫টি মিল আছে। ঠিক আছে? এখন আসো, নগদান বই ডেবিট ব্যালেন্স প্রকাশ করে কেন? একটু আগে আমরা যখন নগদান বইয়ের নমুনা দেখেছি সেখানে একটু করে আলোচনা করেছিলাম। তারপরেও আমি একটু বলি। নগদান বইয়ের ডেবিট পাশে প্রাপ্তিসমূহ বা রিসিপ্টস এবং ক্রেডিট পাশে প্রদানসমূহ বা পেমেন্টস লেখা হয়। উভয় পাশের পার্থক্যই হচ্ছে ব্যালেন্স। খেয়াল করে দেখো, নগদান বইয়ের এই যে নগদান বইয়ের ডেবিট পাশে প্রাপ্তিসমূহ এবং ক্রেডিট পাশে প্রদানসমূহ লেখা হয়, আর এই ব্যালেন্সটা নির্ণয় করা হয়। এক গড়াতেও তাই, বা ৩ গড়াতেও তাই। দেখো, ৩ গড়াতেও প্রাপ্তিসমূহ ডেবিট পাশে, প্রদানসমূহ ক্রেডিট পাশে, এবং এখানে যে ব্যালেন্সটা নির্ণয় করা হয় সেটা মাসের বা বছরের শেষ দিনে এবং আগামী দিনের জন্য প্রারম্ভিক ব্যালেন্স লেখা হয়। এটা কোন পাশে লিখছি? ডেবিট পাশে। বুঝতে পেরেছ? কোন পাশে লিখছি? ডেবিট পাশে। কেন? ক্রেডিট পাশে সমাপনী ব্যালেন্স ছিল শেষ তারিখে, শেষ দিনে। আগামী দিনেরটা হচ্ছে প্রারম্ভিক ব্যালেন্স। এই জন্যই বলা হয় নগদান বই সর্বদাই ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। তার শেষ কথা হচ্ছে কি, আমরা জানি প্রাপ্তি না থাকলে প্রদান সম্ভব না। ফলে প্রাপ্তির পার্শ্ব অবশ্যই বড় থাকতে হবে। এ কারণে নগদান বই সবসময় ডেবিট ব্যালেন্স প্রকাশ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সর্বশেষে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে ডিসকাউন্ট বা বাট্টা। বাট্টা এখানে ৩ প্রকার উল্লেখ করা হয়েছে। কারবারি বাট্টা, যে বাট্টার কোনো এন্ট্রি হয় না বা জাবেদা হয় না। প্রদত্ত বাট্টা, প্রদত্ত বাট্টা হচ্ছে কি, আমি টাকা আদায় করতে গিয়ে যে পরিমাণ ছাড় দিয়ে থাকি দেনাদারকে, সেটা হচ্ছে প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা কি? ডিসকাউন্ট রিসিপ্ট, আমি পাওনাদারকে টাকা পরিশোধ করতে গিয়ে যে পরিমাণ সুবিধা পেয়ে থাকি, সেটা হচ্ছে প্রাপ্ত বাট্টা। উদাহরণ হিসেবে বলি, আমি পাওনাদারকে প্রদান করতে যাব ১,০০০ টাকা। পাওনাদার আমাকে বলল ১,০০০ টাকা দিতে হবে না, তুমি ২০ টাকা কম দাও, তুমি ৯৮০ টাকা দিবা। এই ২০ টাকাই হচ্ছে আমার প্রাপ্ত বাট্টা। একইভাবে যখন দেনাদার থেকে টাকা আদায় করতে যাই, আমি যদি তাকে ২,০০০ টাকার মধ্যে বলি যে ১০০ টাকা কম দিও, তুমি আমাকে ১,৯০০ টাকা দিবা, সেই ১০০ টাকাই হচ্ছে ডিসকাউন্ট অ্যালাউড। ঠিক আছে? আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ নগদান বই সম্পর্কে। আমরা এবার উপসংহারে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ স্লাইড শুরুতে যা আলোচনা করলাম তার উপসংহারে আসতে চাই।
আমরা নগদান বইয়ের কয় প্রকার পেয়েছি? 4 প্রকার। কি কি? 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই, খুচরা নগদান বই। তবে আজকের আলোচনায় আমি আবার বলেছি যে এখানে বলেছি যে আমরা 3টি পদ্ধতির নমুনা নিয়ে আমরা আলোচনা করব এবং এটা নিয়ে আলাদা আরেকটি আমরা পাঠে অংশগ্রহণ করব, এই জন্য ওটা ওখানে দেখানো হয় নাই। সুতরাং নগদান বই যে 4 প্রকার, 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া এবং খুচরা। ঠিক আছে, আমরা আজকে আলোচনা করলাম 1 ঘোড়ার নমুনা, 2 ঘোড়ার নমুনা এবং 3 ঘোড়ার নমুনা। আগামী ক্লাসে আমরা সম্পূর্ণভাবে উদাহরণ সহ একটা ডিটেইলস অঙ্ক নিয়ে আলোচনা করব, সেই অপেক্ষায় থাকবে। আমরা আসছি তোমাদের কাছে, তোমার 3 ঘোড়া বা 2 ঘোড়া যে কোনো একটি উদাহরণ নিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অতক্ষণ অপেক্ষা করো। সবাই ভালো থেকো। ভিউয়ার্স, আপনারাও ভালো থাকেন। সবাইকে আসসালামু আলাইকুম।